আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। একজনে কমেন্ট করছে, "ভাই, আপকামিং দিয়ে ভিউ বাড়াবেন না। অযথা মানুষকে অপেক্ষায় রাখেন। আমার মতো যারা ভিডিও দেখার অপেক্ষা করে শুধু তারাই দেখবে। রাগ করলেন?" না, রাগ করি নাই। এই কারণে রাগ করি নাই, আপনি বোঝেনই না বিষয়টা। আমি যখন লাইভ করি, আমি চেষ্টা করি ০.৫ ঘন্টা আগে শিডিউল করি। যারা YouTube দেখে বা যারা একটু বাংলা ইংরেজি লেখা পড়তে পারে তারা খেয়াল করে, সেখানে একটা শিডিউল টাইম থাকে যে আমি লাইভটা কয়টায় করব। এখন ধরেন যারা আমার ভিডিও দেখেন, তারা যখন নোটিফিকেশনটা পাচ্ছেন, শিডিউল টাইমটা দেখাচ্ছে বাংলাদেশ টাইম ৩টা ৩০। সে কেন বসে থাকবে ০.৫ ঘন্টা ধরে? সে তো ৩টা ৩০ টাইমটা জেনে গেছে। সেখানে লেখা থাকে না, দেখেন ভালো করে। আপনি ৩টা ৩০ এ ঢুকবেন, কেন বসে থাকবেন কষ্ট করে? এই ০.৫ ঘন্টা আগে জানাবার জন্য আপনারা অনেকেই কাজ করেন, অনেক জায়গায় কাজ করেন, প্রবাসে কাজ করেন, দেশে কাজ করেন। তারা টাইমটা জানলেন যে আমি ৩টা ৩০ এ আসবো। তার মানে এই টাইমটাতে আপনারা একসঙ্গে কানেক্ট হয়ে যাবেন। বিষয়টা হলো আপকামিং না, এটা হলো শিডিউল টাইম। লাইভের ক্ষেত্রে এই কাজটা সবাই করে, কারণ সবাইকে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেয়া হয়। আশা করি আপনি বুঝতে পারছেন এবং আপনার সাথে বাকি অনেক দর্শক যারা জানে না তারা বুঝতে পারছে। যখনই আমি লাইভে আসবো খেয়াল করবেন ০.৫ ঘন্টা আগে আমি শিডিউল টাইম করি। ওকে? যদি না বোঝেন আমাকে আবার প্রশ্ন করতে পারেন আমার প্রিয় ভাই। আপনার সাথে আমার রাগ করার কিছু না। হয়তো বোঝেননি বলে আমি আপনাকে বুঝিয়ে বললাম। দর্শক, আজকের সবচাইতে বিগ ব্রেকিং খবর, কিছুক্ষণ আগে যে খবরটি পাওয়া গেছে, অবশেষে আবারও আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ হলো, আবার আলোচনার দ্বার খুলে গেল। কিন্তু তার আগে আমেরিকা ইরান দুজনের উপর ব্যাপক অ্যাটাক করেছে। সেই অ্যাটাকের খবরগুলো দিব, কার কি ধ্বংস হয়েছে। এবং ইসরায়েল হঠাৎ করে আমেরিকাকে বলছে, ট্রাম্পকে বলছে, নেতানিয়াহু তোমাকে কিন্তু ইরান খেয়ে দিবে, তোমাকে ইরান মেরে দিবে, সাবধান থেকো। এর নেপথ্য কারণ কি? অনেকগুলো খবর আছে। তো প্রথম যে খবর দিয়ে শুরু করতে চাই, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুদিন ব্যাপী যে রক্তক্ষয়ী বা প্রাণঘাতী হামলা হলো, অবশেষে দুজনের বন্দুকের শব্দ থেমে গেছে, মিসাইলের শব্দ থেমে গেছে এবং মধ্যস্থতাকারী যে দেশগুলো তাদের আশ্বাস বা কূটনীতির আলোকে দেশ দুটো যুদ্ধ থামাতে রাজি হয়েছে। এটি আল জাজিরা কিছুক্ষণ আগে ব্রেকিং করেছে। একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা সামনের দিনগুলোতে ইরানের সাথে আরও আলোচনা করে যুদ্ধ বন্ধ করতে চায়। পাশাপাশি নতুন করে শুরু হওয়া লড়াইয়ের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় বলে ধারণা করা হচ্ছে। পুরো বিশ্বে জ্বালানির সংকট এবং জ্বালানির দাম বেড়ে গেছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনিরা বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে তাদের একজন ভাই শহীদ হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে। প্রতিদিনই গাজাতে নিরীহ মানুষগুলোকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। দর্শক, মার্কিন ইরান সংঘাতে উত্তেজনা প্রশমনের জন্য বর্তমানে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চলছে বলে মার্কিন কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলছেন, পরিস্থিতি যাতে আরো না বাড়ে এবং কূটনীতি কাজ করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে আবার থেমে যাচ্ছে। বুঝছেননি আপনারা? আমেরিকা বলছে যাতে কূটনীতি বন্ধ না হয়ে যায়, ইরান যেন একা মেরে আবার তক্তা বানায় ফেলতে না পারে, এজন্য মাঝে মাঝে আক্রমণ করে আবার থেমে যায়, কূটনীতির পথ চালু রাখার জন্য আমেরিকা। হুম তো তারা বলছে দর কষাকষির হাতিয়ার হিসেবে তারা একটি লক্ষ্যবস্তু তালিকা, আমেরিকায় যে দর কষাকষি করছে সেই লক্ষ্যবস্তুর তালিকা বজায় রাখছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন রাতে প্রয়োজন হলে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি ছিল, কিন্তু বর্তমানে তারা কূটনীতিকে প্রাধান্য দিচ্ছেন। আজ রাতে আমেরিকা ইরানে ব্যাপক আক্রমণের পরিকল্পনা করেছিল এবং পরবর্তী পাকিস্তান, কাতার সহ কয়েকটি রাষ্ট্রের কূটনীতি বা তুরস্ক তাদের ভূমিকার জন্য আমেরিকা থেমে গেছে এবং তারা বলছে তারা আলোচনার দরজাটা খুলে রাখতে চায়। কে? আমেরিকা। সকালে আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন জাহাজে ফ্লাইট করা যুদ্ধ বিমানগুলোকে অস্ত্র সজ্জিত করেছিলেন এবং
পাইলটরা যে কোনো সম্ভাব্য আক্রমণ অভিযানের জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণ মহড়া পরিচালনা করছিলেন। অর্থাৎ সাগরে, আরব সাগরে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ছিল সেখান থেকে মার্কিন যুদ্ধ বিমানগুলো প্রস্তুত ছিল, পাইলটরা ককপিটে বসে গেছেন, ইরানে হামলার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে তারা মহড়া চালাচ্ছিলেন, আক্রমণ করবেন নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে। এটি বলছে মার্কিন সেই বিশেষ ব্যক্তি। বিমানবাহী রণতরীটি ক্যাপ্টেন জাহাজে থাকা হাজার হাজার নাবিককে জানায় যে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে এবং প্রচলিত প্রথা অনুযায়ী প্রস্তুত থাকার উপর সবাই গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ সেই জাহাজে থাকা প্রত্যেকটা নাবিক, প্রায় 5,000-এর মতো নাবিক, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্টের অনুমতি আসলে, সেন্ট কমান্ড নির্দেশ আসলে তারা ঝাঁপিয়ে পড়বে। হামলার প্রস্তুতির পাশাপাশি যুদ্ধ বিমানের পাইলটরা দিনরাত উভয় সময় নিয়মিত প্রতিরক্ষামূলক অভিযানে অব্যাহত রেখেছিলেন এবং মার্কিন কর্মকর্তারা বলছেন আজ রাতে আরো মার্কিন হামলা হয়েছে বলে ইরানি দাবি সঠিক নয়, তবে পরিস্থিতি পরিবর্তনশীল এবং প্রয়োজনে হামলা পুনরায় শুরু হতে পারে বলে তারা দাবি করছেন। এখানে একটা বিষয় আপনাদের একটু বলে রাখি। ইরান বলছিল যে আমেরিকা রাতে তাদের উপর হামলা করেছে এবং তার সেই প্রতিশোধ হিসেবে ইরান বাহরাইন কুয়েতের পর কাতারে হামলা করেছে। এরপর তারা জর্দানে ব্যাপক অ্যাটাক করেছে। অবশেষে সেই জর্দান, দ্বিতীয় আব্দুল্লাহ, বিশ্বাসঘাতক দ্বিতীয় আব্দুল্লাহর দেশ জর্দান, বুঝতে পারছেন, ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের পাশের দেশ জর্দান। এবং যে জর্দান ইরান ইসরায়েলে মিসাইল মারলে এটা কিন্তু জর্দানের রুট দিয়ে যায়। জর্দান কি করে জানেন? আমাদের খুব সাহসী মুসলিম দেশ জর্দান। ইরান যখন মিসাইল আর ড্রোন মারে ইসরায়েলের উদ্দেশ্যে, জর্দান করে কি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো ধ্বংস করে দেয়, যাতে ইরানের আক্রমণ ইসরায়েলে গিয়ে না পড়ে। আবার ইসরায়েল যখন আক্রমণ করে ইরানের ভেতরে, তখন জর্দান চুপ করে বসে থাকে, কিছু দেখে না। বোঝেন না কথাটা? ইসরায়েল যখন ইরানে মুসলিম দেশ, তখন জর্দান কিছু দেখে না, এরকম চোখ বন্ধ করে বসে থাকে। আর যখন ইরান মারে ইসরায়েলের উদ্দেশ্যে, জর্দান তার প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করে রাখে। বুঝতে পারছেন? যেমন ধরেন, একটু খেলা দিয়ে আবার আসি, অনেকগুলো খবর দেওয়ার আগে একটু আপনাদের বিনোদন দেওয়া লাগে মাঝে মাঝে। মিশর, এই দেশটি কিন্তু প্রথম ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, জানেন? মিশর দিয়েছিল, তুরস্ক দিয়েছিল, ইরান দিয়েছিল। এই তিনটি দেশ ইসরায়েলকে সমর্থন দিয়েছিল ওই সময়। আজকের ইরান সেই ইরান না, ওইটা ছিল ওই যে শাহ রেজা পাহলেভি তাদের আমলের ইরান, আজকের ইরান না, ইসলামিক প্রজাতন্ত্র ইরান না। এবং জানেন যে গত যুদ্ধে ইসরায়েলের হাতে যে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মারা গেছে, মিশর যদি রাফাটা খুলে দিত, আপনারা জানেন যে গাজার সাথে মিশরের সীমান্ত আছে, এই রাফাটা খুলে দিলে একজনও মারা যায় না। অথবা সেখান থেকে যদি মিশর 2টা মিসাইল মেরে ইসরায়েলকে বলতো খবরদার আর একটা গাজার উপর বা গাজার নিরীহ মানুষের উপর হামলা করবি না, ইসরায়েল 10,000 মাইল বেগে দৌড়িত। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ কিন্তু মিশর মুসলমানদের, যেটা মুসলমানদের কল্যাণে এক ফোঁটা লাগে না। আমরা খেলার মাঠে মুসলমান বলে তাদেরকে সমর্থন করেছে, কিন্তু এই মিশর মুসলমানদের কোনো কাজে লাগে না। মনে রাখবেন, এই মিশর পুরোটা ইসরায়েল এবং আমেরিকার দাস বোঝেন, দাস। ইসরায়েল যা বলবে জর্দান আর মিশর তাই করবে, আমেরিকা যা বলবে জর্দান আর মিশর তাই করবে। এবং এই দুটো দেশের যারা ক্ষমতা আছে, জর্দানের দ্বিতীয় আব্দুল্লাহ, মিশরে আব্দুল ফাত্তাহ আল সিসি, এই দুজন স্রেফ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য এই দুটো দেশের পুতুল হয়ে থাকে। একটা মিশরের মতো বিশাল দেশ, বিশাল সামরিক শক্তির দেশ, তার নাকের ডগায় ফিলিস্তিনদের, লক্ষ লক্ষ ফিলিস্তিনি নারী শিশুদের মারা হলো, একটা প্রতিবাদ করে নাই। এটাকে নিয়ে আমরা আবার অনেক গর্ব করি, লজ্জা লাগে আমাদের। হ্যাঁ, আবার অনেকে দেখি যে এখন মিলাবে ভাই আপনার আর্জেন্টিনা কিন্তু খ্রিস্টান রাষ্ট্র, এটা ইহুদি রাষ্ট্র না। আবার আর্জেন্টিনা হিউজ মুসলিম আছে, এজন্য আর্জেন্টিনাকে সমর্থন করতে বলছি না, বলছি যে আমরা যে খেলার মাঠে ধর্মকে এনে নিজেকে জাতি তুলতে চাই, এটা করে কারা? ব্রাজিলিয়ানরা। আজকে যদি ব্রাজিলের সাথে মিশরের সেম খেলাটা হতো, এই প্রশ্নগুলি একটাও ব্রাজিল তুলতো না। এখন তুলছে কেন? দেখেন, পুরো পৃথিবী ফিফাকে নিয়ে যারা আলোচনা করছে, পুরো পৃথিবী
ফিফার পক্ষে দাঁড়িয়েছে। আর আমাদের বাংলাদেশের কিছু গণমাধ্যম মিথ্যা কিছু ফটো কার্ড বানাচ্ছে, কিছু বানিয়ে প্রচার করছে। বিষয়টা কি আসলে আমি বলার চেষ্টা করছি কি আপনারা হয়তো বোঝার চেষ্টা করছেন। অর্থাৎ এই যে বিতর্কগুলো তৈরি হয়, এতে করে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ব্রাজিল, আর্জেন্টিনা কেউ আমাদের বন্ধু না, শত্রুও না। কেউ আমরা সেখানে যাইও না, আমাদের শ্রমিকরা খুব একটা সেই সব দেশে যায়ও না। কিন্তু আমরা পছন্দ করি বলে আমরা খেলার মাঠে রাখতে পারি। এটাকে নিয়ে আমরা এমন লেভেলে তর্ক করি, পারি না একজন একজনকে মেরে ফেলি, গুলি করি। এই একটা অবস্থা তৈরি হয়। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ হওয়া উচিত। খেলা শেষ, থেমে যান। আপনার ব্রাজিলের দল হেরে গেছে, বিদায় নিচ্ছে, আপনি ঘুমান বা বাকি খেলা দেখেন। কেন আরেকজনের বিজয় বিতর্কিত করার জন্য আপনি খোঁচাচ্ছেন? এটা হলো একটা খুব মন্দ স্বভাব। এটা হলো যে গ্রামে কিছু কুচক্রী মহিলা থাকে, দেখবেন নিজের ঘরের শান্তি থাকুক আর না থাকুক, পরের ঘরে গিয়ে আগুন লাগাবে। এই তোমার স্বামী এটা করছে, তোমার স্বামী পরকীয়া করে, তোমার দেবর এটা করছে, তোমার ননদ এটা করছে। এই টাইপের মানুষগুলো দেশের জন্য খুব হুমকি। খেলাকে খেলার জায়গা রাখেন। এটাকে নিয়ে আলোচনা খুব বেশি জরুরি না। খেলা একটা বিনোদন, আমরা দেখবো, শেষ, হারবে, কিসের জন্য কষ্ট পাবো? আর্জেন্টিনা কি আমার বাপের বাড়ি? না ব্রাজিল আমার বাপের বাড়ি। আমার দেশ বাংলাদেশ। যদি এর বাইরে কোনো দল সাপোর্ট করি সেটা মুসলিম দেশ। এটা হলো আমার থিওরি। হারলে কি না হারলে কি, এটা নিয়ে কোনো আফসোস নাই আমার। দর্শক, এখন বিষয়টা তৈরি হলো কি, জর্ডানের মধ্যে আজকে ইরান বড় আকারে অ্যাটাক করেছে, মার্কিন ঘাঁটিগুলোর উপর টার্গেট করেছে। ইরান বলছে রাতে তাদের উপর যে আমেরিকা আক্রমণ করেছিল তার জবাবে তারা এটা করেছে। এবং জর্দান বলছে তারা আকাশ প্রতিরক্ষা অ্যাক্টিভ করেছে এবং ইন্টারসেপ্ট করেছে। কিন্তু কিছু তথ্য পাওয়া গেছে যে জর্দান তারা যে ইন্টারসেপ্টের দাবি করেছে ম্যাক্সিমাম ভুয়া। মার্কিন বেশ কয়েকটা ঘাটের গুরুত্বপূর্ণ স্থানকে ধ্বংস করতে, শুধু স্থান না, জর্দানে মার্কিন গুরুত্বপূর্ণ বেজ রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ। বলা হয় আরব রাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ জোনের জর্দান একটি জোন আমেরিকানদের জন্য। এটাকে ধ্বংস করে ফেলেছে ইরান এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে, যদিও আমেরিকানরা সেটা প্রকাশ করছে না। অর্থাৎ গত 2 দিনে 4 থেকে 5টি দেশে ইরান আক্রমণ করছে এবং ইরান এটিও বলছে প্রয়োজনে পুরো গালফ মানে পুরো আরবের মধ্যে আমেরিকান ঘাঁটিগুলোকে টার্গেট করবে তারা। ইতিমধ্যে জর্দান, কাতার, কুয়েত, বাহরাইন এই 4টি দেশে মার্কিন ঘাঁটিকে মোটামুটি শিক্ষা দিয়েছে ইরান। এই পরিস্থিতির মধ্যে আরবের বাকি যে দেশগুলো সেখানেও আক্রমণ হয়েছে, তারাও বলছে যে তারা ইন্টারসেপ্ট করেছে। কিন্তু পরবর্তী কয়েকটি ফুটেজ দেখা গেছে যে মার্কিন ঘাঁটি থেকে ব্যাপক ধোঁয়া উঠছে। তার মানে সেখানে মোটামুটি ইরানের মিসাইল যে তাণ্ডব চালিয়ে আসছে। যখন ইরান আমেরিকাকে কঠিন ভাষায় জবাব দিয়েছে, আমেরিকা যখন বুঝতে পারছে কিরে আমি 80টা মারলেও 100টা মারে, কাম তো খাম করে ফেলবে, তখন আমেরিকা কি করছে, পাকিস্তান আর কাতারকে বলছে যে তোমরা একটা যুদ্ধবিরতির প্রস্তাব দাও, আবারও যুদ্ধবিরতি দাও, ইরান কিন্তু মেরে আমাকে তক্ত বানায় ফেলতেছে, তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। তখন কূটনীতি যে একটু আগে নিউজটা আগে শোনালাম আপনাদের, তখন কাতার, পাকিস্তান, তুরস্কের মধ্যস্থতায় আবার আমেরিকা বলছে ঠিক আছে আমি আবার থেমে গেলাম, আর মারবো না, সময় মতো যদি মনে হয় আবার মারবো, কিন্তু এখন আর মারবো না। কারণ ইরান মাইটটা খুব শক্তভাবে দিছে। এই মাইটটা খেয়ে আমেরিকা ঠান্ডা হয়ে গেছে। ইসরায়েল নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে, মিস্টার ট্রাম্প তুমি আমার বন্ধু, তুমি কিন্তু হুমকিতে আছো, আমার কাছে ইন্টেলিজেন্স তথ্য আছে তোমাকে ইরান মেরে দিতে পারে যে কোনো সময়, তুমি সাবধানে থেকো, তুমি সাবধানে থেকো, কারণ ইরান তোমাকে মারার প্ল্যান করেছে। প্রশ্ন হলো ইরান মারার প্ল্যান করবে কি? ইরান তো প্রতিশোধের ঘোষণায় দিয়েছে, কিন্তু ইরান বলেনি আমরা গুপ্ত হত্যা চালাবো। এখন মনে হচ্ছে যে নেতানিয়াহু ট্রাম্পকে খেয়ে দিয়ে ইরানের ঘাড়ে দোষ চাপায় কিনা। ইরানকে ট্র্যাপে ফেলতে ইসরায়েল ট্রাম্পকে বলছে তোমাকে মেরে ফেলবে ট্রাম্প, তুমি সাবধান হও ট্রাম্প, ইরান তোমার পিছিয়ে লেগে আছে। তার একদিন আগে ট্রাম্প বলছে যে আমার জীবন হুমকিতে আছে, যে কোনো সময় আমি মারা যেতে পারি, কারণ ইরান আমাকে মারবে বা মারার ঘোষণা দিয়েছে। ট্রাম্প নিজেই আতঙ্কে আছে। এখন আর কাউকে কিছু করতে হবে না। ইসরায়েল বা মার্কিন ডিপ স্টেট বা ট্রাম্পের তো অনেক শত্রু আছে, ভেনেজুয়েলা থেকে শুরু করে রাশিয়া, চীন, কেউ মেরে দিলে ইরানের নাম পড়ে যাবে, লাভ কি? ট্রাম্প তো একটা আসলে বয়কার বউ কয়কার কা চয়কার চো ডট 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 ডট। ভাই
তোমার শত্রু ইরান তোমাকে মারবে না। ইরান তো কাসেম সোলাইমানির মৃত্যুর পর বলছিল আমরা প্রতিশোধ নেব, মারেনি তো ট্রাম্পকে এখনো। এটি রাজনৈতিক ভাষা। প্রতিশোধ তো নিচ্ছে ইরান, লড়াই করছে, যুদ্ধ করছে। ইরানও বুদ্ধি করছে যে আমি তোকে মারতে পারি আর না পারি, ঘোষণা দেয় শত্রুই তোকে মেরে দেখ, আমার আর মারা লাগবে না। এখন ইরানের বিরুদ্ধে আমেরিকার বড় শক্তিকে মাঠে নামাবার জন্য ইসরায়েল ট্রাম্পকে ফসলাচ্ছে। এই তোমাকে তো মারবে, তুমি নামো, বড় যুদ্ধ করো, বড় অ্যাটাক করো, তুমি কেন আবার যুদ্ধ থামাইতেছ? কেন তুমি ইরানের সাথে বারবার আলোচনা যাচ্ছ, কূটনীতিতে যাচ্ছ, বড় অ্যাটাক করো? ইসরায়েলের ফাঁদে ট্রাম্প পড়ে গেছে। এবার মামার খবর আছে, ট্রাম্পকে তার শত্রু এবার ওখানে পাঠাবে, নাম পড়বে ইরানের। তো ইরানের ঘোষণা আসছে যে তোমরা আমাদের সুপ্রিম লিডারকে মেরেছ, আমরা তোমার লিডারকে টার্গেট করব, এবং $10 কোটি ঘোষণা আসছে কয়েকটি মাধ্যম থেকে। এটা ইরানের রাষ্ট্রীয়ভাবে আসেনি, কিন্তু এই ঘোষণার পর ট্রাম্প ভয় পেয়েছেন, আবার নেতানিয়াহু ট্রাম্পকে ফুসলাচ্ছেন। সবকিছু মিলে একটা বিষয় মনে হচ্ছে, এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধটা বড় ফ্রেমে চলে যাবে। যদি যুদ্ধটা কোনোভাবে থেমে যায়, ট্রাম্প যদি যুদ্ধ থেকে বেরিয়ে যান, নেতানিয়াহু ট্রাম্পকে টার্গেট করবেন, একদম নির্দ্বিধায় বলা যায়। তার মানে ট্রাম্প সবচেয়ে বড় হুমকিতে আছে, কারণ গুপ্ত হত্যা ওরা কিন্তু নাম্বার 1 মোসাদ। তো সবকিছু মিলে ইরান আমেরিকাকে শক্ত জবাব দিয়েছে। সেই জবাবের চাপে পড়ে আমেরিকা আবারও যুদ্ধবিরতি ঘোষণা করেছে মধ্যস্থতাকালীন নাম করে। আপাতত আবারও যুদ্ধ বন্ধ হলো, আবারও বাজার, মানে কি বলবো, স্টক মার্কেট শুরু হয়ে যাবে, আবার ঠান্ডা। ঠিক বৃহস্পতিবার রাতে দেখবেন আবারই কাজ করবে, এশিয়ার মার্কেট খুলবে, আবার শুরু করবে। এটা বাণিজ্য করতেছে ট্রাম্প তার বন্ধুদের নিয়ে যুদ্ধের নাম করে। দর্শক, এখন আমরা দেখতে চাই ইসরায়েলের পাতা ফাঁদে আবার ট্রাম্প পা রাখেন কিনা। আল্লাহ হাফেজ।